এই জিনিসটাও আমাদের যারা যেহেতু ওরা বলছে যে শ্রমিকদেরকে ইউজ করছে, যেটা ইঙ্গিত মাননীয় প্রধানমন্ত্রী দিলেন, কিন্তু আমি মনে করি যে আমরা যদি একটা অর্গানাইজ ট্রেড ইউনিয়ন রাখতে পারতাম, প্রফেশনাল, সে ব্যাপারে সবার সাহায্য নিয়ে কাউন্সিলিং করতে পারতাম, তাহলে কিন্তু এটা বিজিবির জন্য, যারা ইন্ডাস্ট্রিতে আছে, যারা এক্সপোর্টার্স, তাদের জন্য যেমন এটা লাভজনক হতো, ঠিক তেমনি হয় শ্রমিকদের জন্য তার স্বার্থ সংরক্ষণের একটা, মানে তো সেক্ষেত্রে দুটো জিনিস বিক্রি করতে পারতেন, মানে একাধারে তাদের প্রোডাক্ট এবং অর্গানাইজড ট্রেড ইউনিয়নটাকেও ইলেকশনের সময় বিক্রি করা যেত আর কি, যে শ্রমিক এবং ভোট অনেক বেশি হাতের উপরে আছে। হোসেন জিল্লুর, আমি আপনার কাছে যেটা যে জায়গায় যাচ্ছিলাম যে বিজিএমএ কে এফিশিয়েন্ট করার জন্য, না কারণ বিজিএমইও তো অনেক আছেন, বিজিএমইরও বিভিন্ন সময় খুবই ডাইনামিক নেতৃত্ব আছে ইত্যাদি ছিল, কিন্তু আমি বলছি যে আমরা সার্বিক দেখলে তার যে সেক্টরকে রিপ্রেজেন্ট করার যে দায়িত্বশীলতার যে ক্ষেত্রটা, সেখানে কিন্তু আমরা আমাদের বিশ্বাসের মধ্যে একটু চির ধরেছে অ্যাকচুয়ালি, এবং তাদের অবশ্যই এটা করতে হবে। কিন্তু মাহমুদের এই বক্তব্যের সূত্র ধরে আমার মনে হয় একটা পর্যায়ে এসছে যে আমরা শ্রমিকদের এই সংগঠিত করতে দিলে এটা রাজনীতি হচ্ছে, এখনো তো হচ্ছে আসলে এখন। এবং রাজনীতির আপনি যদি আশুলিয়া যান, ইনফ্যাক্ট যে সাংসদ একজনের নাম বারবার সাভার ধরে আসছে, ওই আশুলিয়ার বিভিন্ন শিল্প মালিকের সাথে কথা বললে ওই সাংসদেরই একটা নাম বারবার শোনা যায়, যে উনি কিভাবে ওই উনার প্ররোচনায় হয়তো অনেক সময় মানে উনার নাম শোনা যায় আর কি, এতে যে শ্রমিকদের অশান্তি, বিক্ষোভ ইত্যাদি হচ্ছে। তো এমন না যে ইউনিয়ন অনুপস্থিত থাকার ফলে কোনো বিশৃঙ্খলা নাই, মাননীয় প্রধানমন্ত্রী যেটা বললেন, কিন্তু ওই এই যে তাদের যে রাজনীতির কারণে অপব্যবহার, সেটা তো ওই দলগুলোই করছে আনফরচুনেটলি, এবং কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী। এবং আপনি দেখেন সার্বিক ক্ষেত্রে আসলে এখন আমাদের একটা পর্যায়ে এসে যে আপনাদের এই সংগঠনগুলো মনে হয় যে যেটা আমরা বলছি, এটা সুস্থ সংগঠন করার সুবিধাটা দিতে শুরু করতে হবে। ইনফ্যাক্ট আমরা যদি গ্লোবাল হিস্ট্রি দেখি, এই আজকে তো মে দিবস, আপনার শিকাগোতে শুরু, সেখানেও কিন্তু ওই বহু, এবং নিউ ইয়র্কে এই সোয়েটশপস গুলো ছিল সিমিলার, এখানেও ফায়ার হয়েছিল। তারপরে এইসব সংগঠন করার যে অধিকার ইত্যাদি, ওগুলোর মাধ্যমে আস্তে আস্তে হয়েছে। ভয়টা ছিল এই যে অপব্যবহার, কিন্তু এখনো অপব্যবহার হচ্ছে। আমাদের অনেকগুলো, যে ইভেন আপনি দেখেন স্টুডেন্টস ইউনিয়ন, ডাকসু ইলেকশন যদি হতো, হয়তো আমরা আরো একটা নতুন ইয়াঙ্গার অ্যাকচুয়াল ছাত্র, তাদের নেতৃত্ব পেতাম। এখন আমরা একটা বায়বীয় আলোচনা করছি, স্টুডেন্ট পলিটিক্স ভালো কি খারাপ, বাস্তবে হচ্ছে তাদের ছাত্র নামধারী একটা অন্য ধরনের অ্যাক্টরদের আমরা একটা অশুভ পদাচারণা দেখছি, আর অ্যাকচুয়াল প্রতিষ্ঠানগুলো মরে আছে অ্যাকচুয়ালি। তো এইখানে আমার মনে হয় সাহস করে এই বিষয়টা আমাদেরকে হাতে নিতে হবে, যে আপনার সুনির্দিষ্ট কিছু রিফর্মস এই সাভারের, আমি বলছি আমাদের ওখানে তো নজর রাখতে হবে যারা ক্ষতিগ্রস্ত। দীর্ঘমেয়াদী যদি চিন্তা করি, ব্লেম গেম ইত্যাদি করে, কেক দোষী ইত্যাদি, এগুলো করে কোনো লাভ নেই। এবং আমরা সর্বক্ষণ এই ব্লেম গেম করতে খুব সহজ, কারণ ব্লেম গেমের একটা লাভ হচ্ছে এটা দুদিন বেশি সময় লাগে না, মানে আমাদের মানে চক্ষু লজ্জাটাও কাজ করে না, যে এতগুলো মানে এখনো লাশ বের হয়নি, শেষ হয়নি জিনিসটা। এটার সুবিধাটা হচ্ছে ব্লেম গেমে হচ্ছে যে দুদিন পরে খুব উত্তেজনার পরে এটা চলে যাবে। সো এখানে আমার মনে হয় কিছু রিফর্মস এর সুযোগ আছে। সেই রিফর্মস এর মধ্যে এই ট্রেড বডি রিফর্মস, আমাদের যে বিজনেস সেক্টর, কারণ আমাদের তো আমি যেটা বললাম অত্যন্ত ডাইনামিক বিজনেসম্যান আছেন, ইনফ্যাক্ট গার্মেন্ট সেক্টরেও অত্যন্ত প্রতিভাবান, এবং তারা খুবই নিষ্ঠার সাথে কাজ করছেন, এবং তাদের ফ্যাক্টরি টেক্সে আমরা অনেক সময় দেখেছি শ্রমিকদের ব্যাপারে তারা খুবই যত্নশীল ইত্যাদি। কিন্তু এই প্রতিনিধিত্বমূলক সংগঠনগুলো, আমি বিজিএমইএ, এফবিসিসিআই তো এখন তেমন কোনো কোথাও তাদের একটা সার্বিক প্রতিনিধিত্বমূলক বডি না, কিন্তু তার ভূমিকা তো দেখি যে এক্সটেনশন অফ দি ওই যে জাতীয় ক্ষমতা প্রতিযোগী যে দলগুলো, তাদেরই একটা এক্সটেনশন হিসেবে দেখা যায়। তো সেখানে তার মানে কি যে ভালো ব্যবসায়ী নেই? ব্যবসায়ী তো অবশ্যই আছে, গার্মেন্ট সেক্টরেও আছে, মানে অসংখ্য আছে। ট্রেড বডিগুলোর রিফর্মস এবং তাদের এই দায়িত্বশীলতার বিষয়টা একটা আনতেই হবে। আরেকটি হচ্ছে এই যে মানে ফ্যাক্টরি পর্যায়ে এই সুষ্ঠুভাবে এই শ্রমিক সংগঠনগুলো দেব কি দেব না, এই এক ধরনের টানাপোড়েনের মধ্যে, চিন্তার টানাপোড়েনের মধ্যে না থেকে, এখানে মনে হয় একটা যেটা করণীয়,
সেটা করার জন্য আমাদের এগিয়ে যেতে হবে, যে এটা খুবই দরকার। তবে এইখানে আরো একটা দিক আছে অ্যাকচুয়ালি, যে সাভারের ঘটনা আমি মনে করি যে পুরো আলোচনাটা গার্মেন্টস সেক্টর ভিত্তিক হচ্ছে, তাই তো? কিন্তু আসলে তো একটা ভবন ধস হয়েছে, মানে এখানে আরো অনেকগুলো দিক আছে, আর মানে অ্যাটলিস্ট আরেকটি ইকুয়ালি গুরুত্বপূর্ণ দিক আছে, মানে একটি না হলে অ্যাটলিস্ট আরো দুটি। তার মধ্যে একটি হচ্ছে আমাদের এই অপরিকল্পিত নগরায়ন। নগরায়ন, জি। মানে এইটা কিন্তু ধরেন ওইখানে গার্মেন্ট ফ্যাক্টরিগুলো যদি না থাকতো, অন্যান্য অফিস তো থাকতো, একই তো ব্যাপার হতো। সেখানে গার্মেন্ট ফ্যাক্টরির শ্রমিকরা মারা যেত না, মানে অন্য ধরনের মানুষ মারা যেত। এবং যদি ওদিন যদি হরতাল না হতো এবং ভেতরে যদি যে শপিং সেন্টার, তাহলে আপনার যারা কাজও করেন না, ভিজিটার্স, তারাও হয়তো শেষ হতেন। অপরিকল্পিত নগরায়নের যে পুরো বিষয়টা, এবং এখানে অ্যাকচুয়ালি আপনি দেখেন আমাদের এই বিষয়ে অপরিকল্পিত নগরায়নের মধ্যে এক সাংঘাতিক ধরনের এই সুশাসনের ঘাটতি গুলো তৈরি হয়েছে, সবচেয়ে বড়। এবং এখানে এক বাক্যে রাজুক, আমার কন্ট্রোল ছিল না ইত্যাদি, এইভাবে দেখার কোনো অবকাশ নেই, বিকজ রাজুক নিজেও নানা ধরনের প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছেন। সো এই অপরিকল্পিত নগরায়ন এবং সেটার যে সুশাসনের ঘাটতি যে বিষয়গুলো, এইটাকে এখানে একটা জোরালো ভাবে আনা দরকার। মানে অপরিকল্পিত নগরায়ন এবং এই যে গার্মেন্টস দুটোই মানে সব সময় আলোচনা করবার বিষয়। আমি একটু আপনার সঙ্গে যোগ করতে চাই যে আমি জানি না কয়দিন পরে হয়তো আমাদের যে কৃষি জমি নাই, একেবারে শেষ হয়ে গেছে, সেটা নিয়ে বোধহয় আমাদের আরো দীর্ঘমেয়াদী আলোচনায় বসতে হবে। মানে আপনার প্রেক্ষিতে আমি একটু যোগ করি, আমার সহকর্মী আজকে মাওয়া গিয়েছিলেন এবং উনি বলছেন যে আমার মাওয়ার রাস্তায় দুই দিকে বিভিন্ন সাইনবোর্ড, এই হাউজিং ওই হাউজিং, এবং মানে শত শত একর এই জমি, ফসলি জমির উপরে এইসব সাইনবোর্ড দেখে উনি খুব আফসোস করে বলছিলেন। আমি তো জানি যে, তাই আমি বলছিলাম যে 2 দিন পরে হয়তো হোসেন জিল্লুরকে নিয়ে এসে জিজ্ঞেস করতে হবে যে আমরা আসলে কিভাবে ফসল উৎপাদনের জমি আমরা কিন্তু এখানে আমি বলছি যে আবার আমাদের অনেক সময় যেটা হয় যে আমরা একটা ভালো ইস্যু উত্থাপন করি, তারপরে ভুল সিদ্ধান্তে পৌঁছে যাই। এইখানে কিন্তু আবার ওই সিদ্ধান্তে আমাদের পৌঁছা ঠিক হবে না যে নগরায়ন প্রক্রিয়াটাই খারাপ। না না, নগরায়ন কিন্তু একটা কিন্তু সব কিন্তু পরিকল্পিত নগরায়ন, এবং এই পরিকল্পিত নগরায়নের ঘাটতির মধ্যে অন্যতম আরেকটা বিষয়, যেটা আরেকটি বিষয় এখানে আছে, যে যেমন সোহেল রানা, এটা কিন্তু একটা আমাদের বর্তমান সময়ের রাজনীতির যে ঘাটতিগুলো তার একটা মূর্ত প্রতীক হিসেবে দেখা যায় অ্যাকচুয়ালি। এবং এই যে অপরিকল্পিত নগরায়ন কেন হচ্ছে তার অন্যতম একটা কারণ হচ্ছে এখানে যে কিভাবে মানে রাজনৈতিক ক্ষমতার সম্পৃক্ততা থাকলে নিয়ম মানার দরকার নাই। এই যে একটা সমীকরণ হয়ে গেছে যে আমি ক্ষমতার সাথে সম্পৃক্ত, সুতরাং আমার ক্ষেত্রে সব নিয়মগুলো বাদ যাবে কারণ আমি ক্ষমতার সাথে সম্পৃক্ত। মানে অনেক ইন্টারেস্টিং। তার তো শুরু ছাত্রদল দিয়ে, তারপরে যুবদল, তারপরে যুবলীগ ইত্যাদি টেম্পারিং করে করে, এবং ক্ষমতা থাকলেই এইসব করা যায়, সুতরাং যে কোনো সময় দল বদলানোটাও। এটা অ্যাকচুয়ালি আমরা তো রাজনীতি নিয়ে অনেক সর্বক্ষণ আলাপ করি, মানে রাজনীতি যারা করেন তারাও অ্যাকচুয়ালি, যারা একদম দীর্ঘদিন ধরে করছেন, তাদেরও অ্যাকচুয়ালি চিন্তা আমার মনে হয় করা দরকার যে আজকে রাজনীতি আসলে কারা করছে। মানে রাজনৈতিক আমরা একটা চেহারা দেখি, ইভেন দলগুলোর নাম হয়তো একই, যে নামগুলো আছে, এবং তাদের এক ধরনের ঐতিহ্য আছে, অতীত আছে, কিন্তু আজকের এই তাদের যে দল, তাদের যে রাজনীতি যারা পরিচালনা করছেন, তারা কারা আসলে? এই যে রানার মতো যে লোকরা, যারা আপনি যেটা বললেন এক জায়গা থেকে এক জায়গায়, মূল বিষয় হচ্ছে ক্ষমতার সাথে সম্পৃক্ততা, এবং তার বদৌলতে আমার ক্ষেত্রে নিয়ম মাপ, কোন নিয়ম মানবে। এবং দুঃখজনক হচ্ছে এটা কিন্তু শুধু রানাকে ইয়ে করলে তার উপরে উঠতে উঠতে কোন পর্যায়েটা থামবে আমি জানি না। এই একই সমীকরণের মানে এটা একটা উদাহরণ হিসেবে এখন আলোচনা হয়। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর অন্যান্য অনেকগুলো বিষয় আছে। আমরা যেহেতু রক্তে ভেজা মে, আজকে মে দিবসের এই আলোচনায় বসছি, অবশ্যই শ্রমিকদের বিষয়টি আমরা আরেকটু গুরুত্ব সহকারে আপনাদের কাছ থেকে শুনতে চাই। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে আছেন, আশা করি ছেড়ে যাবেন না। ফেরত আসছি ছোট্ট একটি বিরতির পর।